প্রিয় ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ এক সপ্তাহ পরে তোমাদের সাথে আবার সাক্ষাৎ। তো আমরা আমাদের ইজি টু লার্নিং স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য যে সম্পূর্ণ বিনামূল্যে আমরা পুরো সিলেবাসটা কভার করছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের। আমাদের কেমিস্ট্রিতে আমরা একটা চ্যাপ্টার অলরেডি শেষ করে দিয়েছি, অর্গানিকের। এইবার আমরা শুরু করেছি লিকুইড, তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি যে একটা মাত্র অধ্যায় আছে এবারে, তা হলো লিকুইড স্টেট, যার কিনা সলিউশন পার্টটা আমরা পড়ছি। সেই সলিউশনের কনসেন্ট্রেশন টার্মগুলো আমরা ইতিমধ্যে পড়ে নিয়েছি। কনসেন্ট্রেশন টার্ম বলতে তোমরা জানো মোলারিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, পিপিএম, পার্সেন্টেজ ক্যালকুলেশন, ফর্মালিটি সবগুলোই কিন্তু আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। তাহলে এইবার আমরা যেটা শুরু করব, কি না, শুরু করার আগে আমরা প্রথমে কি করব, এই চ্যাপ্টার যেগুলো অলরেডি আমরা পড়েছি সেইগুলোর ওপরে কিছু কোশ্চেন আনসার আমরা দেখে নেব। ঠিক আছে? তো কিছু কোশ্চেন সলভ করার পরে, যেহেতু আমাদের বোর্ড এক্সামটা দিতে হবে সম্পূর্ণ এমসিকিউ টাইপ এই চ্যাপ্টারগুলোতে, মানে তোমাদের যেটা থার্ড সেমিস্টারে তোমরা যে পরীক্ষা দেবে সেপ্টেম্বরে, তো তার জন্য আমি কিছু কোশ্চেন তোমাদের কিন্তু এমসিকিউ চ্যাপ্টারের মাঝে মাঝে করাতে যাব। তোমাদের হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিসটা খুব একটা আমরা কিন্তু করে উঠতে পারিনি, সেটা আমাদের ভুল, আমরা স্বীকার করছি। তো এবার যখন আমরা সিলেবাসটা এই চ্যাপ্টারের মাঝেই হয়তো কোনো একদিন আমরা ইউটিউবে লাইভ করে হোক বা রেকর্ডিংস মডিউলে হোক, আমরা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের সম্পূর্ণ এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই ধরনের এমসিকিউ নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও নিয়ে আসব। তোমরা সেগুলো কিন্তু সবাই দেখো। চলো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা দিয়েই শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, একটি দ্রাবের 2.0 মোলার, ক্যাপিটাল এম মানে আমি বলেছি ক্যাপিটাল এম মানে হলো মোলারিটি। তাহলে দ্রবণের মোলারিটি কত? দ্রবণের মোলারিটি কত? না, মোলারিটি হলো 2.0 মোলার। এবার কি দেওয়া আছে, ওই দ্রবণের, এগুলো সব দ্রবণের, তাহলে ওই দ্রবণের দেখো পরের বলা আছে দ্রবণের ঘনত্ব। তাহলে আমরা ঘনত্ব কত, ঘনত্ব দেখো দেওয়া আছে 1.2 গ্রাম পার মোল। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু গ্রাম পার মোল হওয়ার কথা নয়, এটা কোশ্চেনে ভুল আছে, কখনোই গ্রাম পার মোল হতে পারে না ঘনত্ব। তাহলে ঘনত্ব কি হবে? গ্রাম পার এমএল। কি হবে? ঘনত্ব হবে গ্রাম পার এমএল। ঘনত্ব হবে গ্রাম পার এমএল, এটা একটু ভুল আছে। ঠিক আছে? এবার কি বলেছে, যদি দ্রাবের আণবিক ভর, যে দ্রাবটা আছে সেই দ্রাবের কি আছে না, দ্রাবের আণবিক ভর বলা আছে কত না 100 গ্রাম পার মোল, এইগুলো আমাদের দেওয়া আছে। তাহলে প্রশ্ন হলো এখন ওই দ্রবণটির মোলালিটি কত? আমরা মোলালিটি কি জানি? আমরা মোলালিটি সম্বন্ধে জানি, মোলালিটি হলো কোনো দ্রাবের যত মোল আছে সেটা কার সাপেক্ষে, মানে মোল পার কেজি অফ দ্য সলভেন্ট। 1 কেজি সলভেন্টে যত গ্রাম মোল পরিমাণ আমাদের দ্রবীভূত আছে তাকেই আমরা বলবো ওই দ্রবণের মোলারিটি। তাহলে দেখো দ্রাবের আণবিক ভর দেওয়া আছে, দ্রাবের মোলারিটি দেওয়া আছে। তাহলে যেহেতু দেখো মোলারিটি দেওয়া আছে 2 মোল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 মোলার দ্রাব
দ্রবীভূত আছে 1000 ml দ্রবণে। তাহলে আমরা মোলারিটির সংজ্ঞা থেকে এই কথাটা বলতে পারি, যেহেতু দ্রবণের মোলারিটি কত না 2 মোলার, তাহলে আমরা বলতে পারি না দ্রবণে 2 মোল দ্রবীভূত আছে দ্রবণের 1000 ml সলিউশনে, ঠিক আছে, 1000 মোলার আয়তনে। তাহলে দেখো এখান থেকে আমি দ্রবণের ভলিউম জানি, দ্রবণের ঘনত্ব জানি, তাহলে আমি দ্রবণের ভর বের করতে পারবো। দ্রবণের ভর কত না দ্রবণের ভর হবে ঘনত্ব গুণিতক আয়তন। দেখো দুটোই দেওয়া আছে, ঘনত্ব কত 1.2 গ্রাম পার ml, আর আমাদের ঘনত্ব আয়তন কত দেখো 1000 ml। এখান থেকে আমরা লিখতে পারি কত হবে এটা 1200 গ্রাম। এইবার দেখো দ্রবণের ভর কত, দ্রবণের ভর হলো 1200 গ্রাম। এইবার আমরা যখন মোলারিটি করি তখন কিন্তু আমরা যার সাপেক্ষে বের করি, কার সাপেক্ষে, দ্রাবের ওজন। তাহলে দ্রবণের ওজন কত আছে না 1200, সেটা তো দ্রবণের ওজন। তাহলে এটা যদি দ্রবণের ওজন হয়, দ্রাবের ওজন কত না সেখান থেকে আমি দ্রাবের ওজনটা বিয়োগ করে দেব। তাহলে আমি লেখো দে দ্রাবকের ভর, শুধুমাত্র দ্রাবকের ভরটা আমাদের লাগবে মোলারিটি ক্যালকুলেট করার জন্য। তাহলে দেখো দ্রাবকের ভর আমরা কি করে ক্যালকুলেট করব, দ্রবণের ভর মাইনাস দ্রাবের ভর। তাহলে বলো দ্রবণের ভর কত আছে, দ্রবণের ভর আছে 1200। তাহলে স্যার এবার দ্রাবের ভর কত, দ্রাবের ভর তো ইন্ডিকেট নেই, দেখো দেওয়া আছে 2 মোল দ্রবীভূত আছে। তাহলে কত 2 মোল। তাহলে 2 মোল যদি থাকে সেটা তো আর ওজন হলো না, ওজন কত হবে, এর আণবিক ভর কত 100, তাহলে তার সাথে 100 গুণ করতে হবে গ্রাম পার মোল। তাহলে 100 গুণিতক 2 200, আর এখানে বেরিয়ে যাবে কত মানে 1200 মাইনাস 200, এখান থেকে আমরা বলতে পারি 1000 গ্রাম। 1000 গ্রাম দ্রাবে, তাহলে দেখো 1000 গ্রাম কি আছে, 1000 গ্রাম আছে আমাদের দ্রাবক। তাহলে এটাই তো মোলারিটির ডেফিনেশন, যে 1000 গ্রাম দ্রাবকে যত দ্রবীভূত আছে। তাহলে যদি আমরা মোলারিটি বের করতে চাই তার জন্য কি নাম্বার অফ মোলস কত 2 যেমন আছে তেমন থাকবে, বাই কি হবে দ্রাবের ওজন, দ্রাবের ওজন কত দেখো, সরি দ্রাবকের ওজন কত 1000 গ্রাম আছে, যেহেতু এটা গ্রাম আছে এটাকে কেজিতে কনভার্ট করার জন্য উপরে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে কেজিতে কনভার্ট হয়ে গেল। তাহলে উত্তর কত বেরোবে 2 মোলাল। দেখো তাহলে উত্তর হবে 2, এ নম্বর অপশন। তাহলে আমি যদি তোমাদের আরো একবার এটাকে কনক্লুড করি তাহলে আমি তোমাদের বলতে পারবো, দেখো দ্রবণের দেওয়াই আছে দ্রবণের মোলারিটি কত দেওয়া আছে 2 মোলার। যদি মোলারিটি 2 থাকে তাহলে তুমি বলতে পারবে যে 2 মোল দ্রবীভূত আছে 1000 ml। এটা আমরা কোথা থেকে পাচ্ছি না স্যার এইটা হচ্ছে আমাদের মোলারিটির ডেফিনেশন থেকে পাচ্ছি। এবার দেখো তাহলে আর কি দেওয়া আছে, দ্রবণের ঘনত্ব দেওয়া আছে, যেহেতু ঘনত্ব দেওয়া আছে 2 মোলার তাহলে আয়তনও ধরে নেব 1000 ml, ঠিক আছে। তাহলে 1000 ml দ্রবণের আয়তন জানি, দ্রবণের ঘনত্ব জানি, তাহলে দ্রবণের ভর বের করতে পারবো। বের করলাম, বেরোলো কত এই 1200 গ্রাম। এইবার আমরা কি জানি, যখন মোলারিটির ডেফিনেশন করব, মোলারিটি কি হয় না মোলারিটি হচ্ছে পার গ্রাম অফ দ্য, বলো পার গ্রাম অফ দ্য সলভেন্ট, মানে দ্রাবকের পার কেজি অফ দ্য সলভেন্ট, দ্রাবকের প্রতি কেজিতে কত পরিমাণ আছে
ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমাকে কি করতে হবে, দ্রাবকের ভর বের করতে হবে। পুরো দ্রাবকের ভর আমরা কি করে পাবো, দ্রবণের ভর মাইনাস দ্রাবের ভর। দ্রবণের ভর কত আছে, 1200। তাহলে এখানে দ্রাবের ভর কি করে পাবো, মানে সলিউটের ভর কি করে পাবো। সলিউট দেখো আছে 2 মোল, তার মলিকিউলার মাস জানি, দুটো মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত ভরে দ্রাব বা সলিউট দ্রবীভূত আছে সেটা আমরা বের করতে পারবো। জাস্ট সেটাকে বিয়োগ করে দিয়েছি, দেখো 1000, তাহলে 1000 গ্রাম দ্রাবকে দেখো, বা 1000 গ্রাম বা 1 কেজি যত মোল সেটাই মোলালিটি, সেইখান থেকেই আমরা বলে দিতে পারতাম কত হয়েছে, 2। তাহলে এই পরের স্টেপটা করার আর দরকার ছিল না, তবু তোমাদের ভেঙে ভেঙে আমি একবার দেখিয়ে দিলাম। নেক্সট আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি তোমাদের ক্লাসে কিন্তু করিয়েছিলাম, এই ধরনের একটা প্রশ্ন। দেখো প্রশ্নে কি আছে, দ্রাবের দ্রাবের কি আছে না 1 মোলাল এম আছে, মানে দ্রবণের কি দেওয়া আছে, দ্রবণে দ্রাবের মোলালিটি দেওয়া আছে। তাহলে সেই মোলালিটি কত, সেই মোলালিটি হলো 1.00 মানে 1। তাহলে তুমি কি বলতে পারো, এবার সেখানে কি বলা আছে না জলীয় দ্রবণ, তাহলে এক্ষেত্রে আমাদের দ্রাবকটা কি না, দ্রাবক হলো জল। তাহলে ডেফিনেশন অনুযায়ী মোলালিটি সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে যেহেতু দ্রবণে দ্রাবের মোলালিটি কত না 1, তাহলে আমরা এর ডেফিনেশন থেকে বলতে পারি 1 মোল দ্রবীভূত আছে 1000 গ্রাম জলে। কত গ্রাম জলে, 1000 গ্রাম জলে। তাহলে যদি 1000 গ্রাম জলে 1 মোল দ্রবীভূত থাকে, মোল ফ্র্যাকশন বের করার জন্য বা আমাদের কি চেয়েছে, মোল ভগ্নাংশ, তাহলে দ্রবণে দ্রাব এবং দ্রাবকের টোটাল মোল সংখ্যা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো দ্রাবের ওজন কত পাবো, বলো দ্রাবের ওজন কত হবে, দ্রাবের ওজন দেখো ডেফিনেশন অনুযায়ী 1000 গ্রাম। তাহলে দ্রাবের মোল সংখ্যা কত, দ্রাবের মোল সংখ্যা হবে, দেখো যেহেতু দ্রাবটা কি জল, তাহলে জলের মোল সংখ্যা ভর সংখ্যা কত বা আণবিক ভর কত 18, তাহলে এটা যদি আমি ভাগ করি আমাদের বেরোবে 55.56 মোল। তাহলে দেখো আমাদের দ্রাব কত আছে, দ্রাব আছে 1 মোল, দ্রাবক কত আছে 55.56 মোল। তাহলে দ্রবণে দ্রাবের মোল সংখ্যা কত, দ্রাবের মোল সংখ্যা আমরা কি জানি, মোল সংখ্যা হচ্ছে দ্রাবের নিজস্ব মোল সংখ্যা, যেটা কত, যেটা দেখো 1 মোল বাই কি হবে, বাই হচ্ছে টোটাল মোল। তাহলে ওয়াটার বা দ্রাবকের আগে কত সেটা লেখো 55.56 প্লাস 1, তাহলে এটা করলে দাঁড়াবে 1/56.56, যেটার উত্তর হবে এই 0.0177, এটা সি। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা একটা একক থেকে এক ধরনের কনসেন্ট্রেশন টার্ম থেকে আরেক ধরনের কনসেন্ট্রেশন টার্মে কনভার্ট হব বা কনভার্ট করতে পারবো। চলো লাস্ট কোয়েশ্চেন, যেটা করে আমরা আজকের টপিকে ঢুকবো। তো লাস্ট যে টপিক সেটা হলো, লাস্ট যে কোয়েশ্চেন সেটা হলো কি বলেছে, 250 ml 2.0 মোলার মোলাল নয় কিন্তু মোলারিটি ক্যাপিটাল এম, এই NO3 দ্রবণ প্রস্তুতিতে কত গ্রাম
গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্রবণ 70% প্রয়োজন। তাহলে দেখো প্রথমে আমাদের কি আছে, আমাদের বানাতে হবে 250 ml, আর কি বানাতে হবে না 2 মোলার এই সলিউশনটা বানাতে হবে। তাহলে আমরা দেখে নেব এই সলিউশনে কত মোল কি আছে না, এই সলিউশনে কত মোল বা কত মিলিমোল আমাদের দ্রাব বা EgNO3 আছে। তাহলে প্রথমে আমাদের টার্গেট কি বলো, আমাদের টার্গেট হচ্ছে 250 ml 2.0 মোলার HNO3। তাহলে এখানে আমরা একটা জিনিস জানি, তোমরা সবাই জানো যে মোলারিটি ইকুয়াল টু কি হয় বলো তো না নাম্বার অফ মোলস বাই ভলিউম, যেটা কিনা হয় লিটারে। কিন্তু এক্ষেত্রে দেখো নাম্বার অফ মোলসটা আমরা এই দুটো ক্ষেত্রে এখান থেকে যেটা কত আছে 250 ml 2 মোলার, এখান থেকে আমরা নাম্বার অফ মোলসটা কিসে পাবো, যেহেতু এখানে ভলিউমটা কোন ইউনিটে আছে ml এ আছে, তাহলে আমরা এটাকে মোল না বলে কি বলবো মিলিমোল করে ফেলো। যদি এটাকে আমাকে মিলিমোলে করতে হয় তাহলে কি লিখবো 250 ইন্টু তোমার 2 মিলিমোল। তাহলে এর উত্তর কত হবে, এখান থেকে বলতে পারো 500 মিলিমোল। ঠিক আছে, কত মিলিমোল না 500 মিলিমোল। তো যদি এটা 500 মিলিমোল হয় তার একটা ভর আছে, তার ভর কত বলো, তাহলে এটাকে মিলিমোলটাকে মোল করে নাও, 500 গুণিতক করে নাও 1000 দিয়ে 1/1000 দিয়ে ভাগ করে নাও, তাহলে এটা কি হয়ে যাবে মিলিমোলটা এখন হয়ে গেল মোলে। তাহলে এটাকে যদি আমাকে গ্রামে করতে হয় তাহলে কি করতে হবে মোল থেকে গ্রামে, কারণ যেহেতু এখানে গ্রামে চেয়েছে তাহলে মোল থেকে গ্রামে বা অ্যামাউন্টে কনভার্ট করতে গেলে ওর আণবিক ভর দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো এটা যদি আমি কাটাকাটি করি, এখানে হতো আমার 2, এখানে হতো আমার 2, তাহলে দেখো আমাদের ভ্যালুটা কি হতো 1/2 মোলস। তাহলে এটা যদি আমি গ্রামে করি দেখো HNO3 কত বেরোবে, আমরা যদি HNO3 করি দেখো HNO3 বেরোবে H এর জন্য 1, N এর জন্য 14 প্লাস 16 গুণিতক 3, অক্সিজেনের হয় 16, মানে উত্তর বেরোবে দেখবে 63 গ্রাম পার মোল। তাহলে দেখো এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে 63/2 গ্রাম। এবার এত গ্রাম আমার দরকার, এবার যেই দ্রবণটা আছে সেটা কি আছে না পার্সেন্টাইল দ্রবণ, তাহলে সেই দ্রবণে 70% HNO3 আছে। তাহলে দেখো এই দ্রবণ অনুপাতে আমাদের 70 গ্রাম HNO3 আছে কতর মধ্যে 100 গ্রাম দ্রবণে। তাহলে আমাদের কত চাই, আমাদের চাই তাহলে 1 গ্রামে কত থাকবে সেটা আগে বের করে নাও, 100/70। তাহলে আমাদের কত চাই 63/2, এত গ্রাম চাই। তাহলে এটার জন্য আমাদের কত লাগবে 1000/70 ইন্টু 63/2। তাহলে এটা কেটে গেল, 2 5 কেটে গেল, 7 9 63, মানে কত দরকার 45 গ্রাম দরকার। তাহলে যে সলিউশনটা এই 250 ml 2 মোলার HNO3 সলিউশন বানানোর জন্য আমাদের এই যে 70% গাঢ় নাইট্রিক অ্যাসিডের দ্রবণ আছে সেখান থেকে আমাকে 45 গ্রাম বা 45 গ্রাম আমাকে HNO3 নিতে হবে। তাহলে অপশান নম্বর ডি। দেখে নাও একটু, তাহলে আমরা নেক্সট জায়গাটা শুরু করব। তাহলে আমাদের কনসেন্ট্রেশন টার্ম তার রিলেটেড কিছু প্রশ্ন
আমরা আলোচনা করলাম। আবার চ্যাপ্টারের শেষে তোমাদের পরীক্ষার আগে আমরা প্রচণ্ড এমসিকিউ বা প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করব। শুধু তোমরা আমাদের পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো, নেক্সট। আজকে আমরা এবার কিছু নতুন টপিক শুরু করব। তো নতুন টপিক শুরু করার জন্য আমাদের যেটা দরকার, প্রথমেই তোমাদের বলি, আমরা যেটা প্রথমে পড়ব সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং দ্য, মানে প্রথমে আমরা যেই ধরনের সলিউশনটা পড়ব সেইটা সম্পর্কে একটু বলে নিই। আমরা প্রথমেই কি পড়ব না, এক ধরনের সলিউশন সম্পর্কে পড়ব, যেই সলিউশনটা কি হবে না, যেই সলিউশনটা হবে তোমাদের লিকুইডের মধ্যে যদি গ্যাস ডিজলভ থাকে। মানে আমরা এই ধরনের সলিউশনগুলো পড়ব। কোন ধরনের সলিউশন? গ্যাস ইন লিকুইড সলিউশন। কোন ধরনের সলিউশন? গ্যাস ইন লিকুইড। তাহলে এক্ষেত্রে আমাদের গ্যাসটা কি না, গ্যাসটা হচ্ছে সলিউট, আর সলভেন্টকে না, সলভেন্ট হলো লিকুইড। তাহলে আমরা কি পড়ব? গ্যাস ইন লিকুইড সলিউশন সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে? তো গ্যাস ইন লিকুইড সলিউশনের মধ্যে পড়তে গেলে আমাদের যেটা দেখতে হবে যে এই সলিউশনের একটা এক্সাম্পল বলো। আমরা সবার পরিচিত এক্সাম্পল হলো কোকা কোলা। কোকা কোলা কোল্ড ড্রিঙ্কস, এগুলোতে কি থাকে না, কার্বন ডাই অক্সাইড গ্যাস বা সেটা কি হয় ওখানে ডিজলভ থাকে। ঠিক আছে? এইবার এই ধরনের সলিউশনের ক্ষেত্রে কি হবে, আমাদের কোন কোন এফেক্ট আছে সেইটা কিন্তু আমরা দেখব। প্রথম যার এফেক্টটা থাকবে সেটা হলো, প্রথম যার এফেক্টটা থাকবে তা হলো টেম্পারেচার। প্রথম যার এফেক্ট থাকবে সে হলো টেম্পারেচার। দেখো, টেম্পারেচারের সঙ্গে কিভাবে নির্ভর করে আমরা জানি। টেম্পারেচার বাড়ালে, এতক্ষণ আমরা যে সমস্ত সলিউশন সম্পর্কে পড়ে এসেছি সেগুলো মেনলি কি পড়েছি, সলিউট ইন লিকুইড, এই ধরনের মিক্সচার, যেমন চিনিকে জলে দ্রবীভূত করা হলো, লবণকে জলে দ্রবীভূত করা হলো, এই ধরনের সলভেন্টগুলো, এই ধরনের সলিউশনগুলো সম্পর্কে আমরা এতক্ষণ পড়েছি। এবার আমাদের যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে গ্যাস ইন লিকুইড সলিউশন। তাহলে এই সলিউশনের ক্ষেত্রে তুমি দেখবে যে সমস্ত সলিউশন মানে সলিডগুলো কি গ্যাস, এবং তাদের যে কাইনেটিক এনার্জি কি হয় বলতো, গ্যাসগুলোর ক্ষেত্রে তাদের কাইনেটিক এনার্জি, গ্যাসের যে কাইনেটিক এনার্জি কে ই, সেটা কত হয় বলতো, কেটি, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ টেম্পারেচার। আমরা টেম্পারেচারটা যত বাড়াবো তত কি হবে, সলিউটগুলোর কাইনেটিক, সলিউট মানে কি এখানে কি গ্যাস, গ্যাসগুলোর কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। যেই কাইনেটিক এনার্জি বাড়বে তারা কি আর সলিউশনের মধ্যে থাকতে চাইবে? চাইবে না। তাহলে তারা সলিউশন থেকে বেরিয়ে আসবে, ভাগো ভাগো, বেরিয়ে যাবে। তাহলে যেই সলিউশন থেকে বেরোনো শুরু হবে তার ফলে কি হবে, সলিবিলিটি ডিক্রিজ করবে। তাহলে আমরা বলতে পারি উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তরলে গ্যাসের
দ্রাব্যতা 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 হ্রাস পাবে। মানে যদি কোনো সলিউশনের কি হয়, যদি আমরা কি করি না, আমরা যেহেতু আমাদের গ্যাসটা কি, গ্যাসটা হচ্ছে আমাদের সলিউট, সে কোথায় আবদ্ধ আছে, সে লিকুইডের মধ্যে ডিজলভ আছে। যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি, মানে উষ্ণতা বৃদ্ধি করি, তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে কি হবে, গ্যাস মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে। তাদের কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তারা সলিউশন থেকে বেরিয়ে যাবে। তাহলে গ্যাসের যে সলিবিলিটি, যতটা দ্রাব্য সলিউশনে ডিজলভ হওয়ার কথা ছিল, তাপমাত্রা বাড়ালে ততটা ডিজলভ করবে না, তার ফলে সলিবিলিটি কমবে। দ্বিতীয় নম্বর ফ্যাক্টর আমরা যেটা বলতে পারি, দ্বিতীয় নম্বর ফ্যাক্টর কি না, দ্বিতীয় নম্বর ফ্যাক্টর হলো প্রেসার। দ্বিতীয় নম্বর ফ্যাক্টর হলো প্রেসার। প্রেসার বা এটাকে আমরা বলি চাপ। তাহলে দেখো, তুমি একটা কাজ করো, কোকা কোলার বোতল নিলে, দেখবে বোতলটা যখন তুমি খুলে দাও, মানে বোতলটা যখন ওপেন করো, তখন দেখতে পাবে বোতল ওপেনের সাথে সাথে সেখান দিয়ে একটা হুদহুদ করে গ্যাস বেরিয়ে যায়। যা, অনেকটা কোকা কোলা নষ্ট হয়ে গেল, এরকম আমরা ভাবি না? অনেকটা কোকা কোলা নষ্ট হয়ে গেল, তাহলে কি বেরিয়ে যায়, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কোকা কোলা বেরোচ্ছে না। কি বেরোচ্ছে না, ওখানে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ডিজলভ আছে সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হলো, তাহলে বোতলের ছিপি খুলে দেওয়া হলো, মানে কি, বোতলের চাপ, মানে যে প্রেসারটা ছিল সেই প্রেসারটা আমরা কমিয়ে দিচ্ছি। যেই প্রেসার কমিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ গ্যাস বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, এদের দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, চাপ কমালে দ্রাব্যতা কমছে। মানে চাপ যদি বৃদ্ধি করা হয়, তাহলে কি হবে, চাপ বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়, চাপ কমালে দ্রাব্যতা হ্রাস পাবে, তার মানে। ঠিক আছে, কিন্তু এটা কোন ধরনের মিক্সচারের ক্ষেত্রে, কোন ধরনের সলিউশনের ক্ষেত্রে না, গ্যাস ইন লিকুইড সলিউশন। যদি এটা কঠিন হতো, মানে কঠিন কোনো তরলে দ্রবীভূত হচ্ছে, সেক্ষেত্রে চাপের কোনো কোশ্চেনই নেই। সেখানে চাপ বাড়াও, চাপ কমাও, তাতে কোনো এফেক্ট নেই, তাতে সলিবিলিটিতে ঘন্টা ঘন্টা কিছুই হয় না। ঠিক আছে, কিন্তু যদি সলিউট কি হয়, গ্যাসিয়াস পদার্থ হয়, তখন কিন্তু চাপের ওপর ডিপেন্ড করবে। কি হবে না, চাপ বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়বে, চাপ যদি আমরা হ্রাস করি তাহলে দ্রাব্যতা কমবে। ক্লিয়ার? টেম্পারেচারের সঙ্গে কি ঠিক বিপরীত, মানে চাপের সঙ্গে যেটা ডিরেক্টলি প্রপোর্শনাল, সেটা টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। নেক্সট, এই সংক্রান্তই আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটাকে বলা হয় হেনরির সূত্র। হেনরির সূত্র কি বলেছে দেখো, স্থির উষ্ণতায় আমি কি করেছি না, উষ্ণতাকে ফিক্সড রেখেছি। কি করেছি, উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন করছি না। স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে, দ্রাবটা কি হবে, তরল। ঠিক আছে, গ্যাসের দ্রাব্যতা, তাহলে সলিউট কি হবে, গ্যাস। তাহলে হেনরির সূত্র কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোন ধরনের সলিউশন না, গ্যাস ইন লিকুইড সলিউশন। যে সমস্ত সলিউশনের ক্ষেত্রে লিকুইডটা কি হবে, সলভেন্ট, এবং গ্যাস কি হবে, সলিউট। অর্থাৎ যে ধরনের সলিউশনে গ্যাস লিকুইডের মধ্যে ডিজলভ আছে, তাকে আমরা বলবো গ্যাস ইন লিকুইড সলিউশন। সেই ধরনের সূত্রের ক্ষেত্রেই আমরা হেনরির সূত্র দেখব। তাহলে কি বলছে, স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। কি হবে না, দ্রবণের সাথে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের
চাপের সমানুপাতিক। দেখো এইখানে দুটো জিনিস আমাদের বুঝতে হবে। ধরো এটা কি হলো না, এটা আমাদের একটা কন্টেনার। সেই কন্টেনারের মধ্যে কি আছে না, কিছু পরিমাণ লিকুইড আছে। তো লিকুইডটাকে আমরা এই কালারটা দিয়ে ইন্ডিকেট করলাম। ধরে নাও এটা কি হচ্ছে আমাদের লিকুইড। ঠিক আছে, লিকুইড আছে, ধরো এখানে লিকুইড আছে। কি আছে না, এরকম লিকুইড আছে। ঠিক আছে, এইবার এই যে লিকুইডটা আছে এখানে, সেই লিকুইডের মধ্যে কিছু পরিমাণ গ্যাস কি হবে, ডিজলভ করবে। ক্লোজ কন্টেনার, আমি কন্টেনারটা নিয়েছি ক্লোজড। ঠিক আছে, কিছু পরিমাণ গ্যাস আছে। এইবার কি দেখতে পাবে না, কিছু পরিমাণ গ্যাস সে কি করবে, এখান থেকে এদিকে বেরিয়ে যাবে, মানে ইভাপোরেট করে চলে আসবে। যেহেতু গ্যাসের কাইনেটিক এনার্জি বেশি, তাহলে এখানে কি হবে, ঠিক আছে, আবার নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে আবার এইদিকে চলে আসবে। তাহলে তারা কি করবে না, নিজেদের মধ্যে একটা চাপের সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, কোন স্থির উষ্ণতায়, উষ্ণতা আমি স্থির রেখেছি, তরল দ্রাবক আছে, তরল দ্রাবকে কিছু আমি কি করেছি, গ্যাস এখানে ডিজলভ করেছি। তাহলে এই অবস্থায় কি হবে, এই যে গ্যাসগুলো এখানে ডিজলভ আছে, আমি পুরোটা ক্লোজ কন্টেনারে রেখেছি, চারদিক থেকে কি হচ্ছে, একটা প্রেসার তো অ্যাপ্লাই আছে রে। ঠিক আছে, সাম্যাবস্থায় থাকা। এবার দেখ ওই যে গ্যাস, ঠিক আছে, আমি বাইরে থেকে কি করছি না, এখানে একটা পিস্টন চাপিয়ে দে, প্রেসার অ্যাপ্লাই করছি, তাই জন্য যেই গ্যাসগুলো উড়ে যাচ্ছে তারা আবার দ্রবণে আসতে চাইবে, আসতে চাইবে, আসতে চাইবে। তাহলে কতটা পরিমাণ গ্যাস, তুই ধর এই প্রেসারটা কমিয়ে দে, প্রেসারটা কমিয়ে দিলি, তাহলে কি হবে, যেই এই প্রেসারটা কমিয়ে দিবি এখানে গ্যাসগুলো তত বেশি ইভাপোরেট করবে। আবার প্রেসারটা বাড়িয়ে দে, তাহলে এই যেগুলো যাচ্ছিল সেগুলো আবার ফিরে চলে আসবে। তাহলে কি বলছে, তুই যে পরিমাণ প্রেসার এই সলিউশনে অ্যাপ্লাই করবি, ঠিক আছে, সেই প্রেসারটাই কি হবে, তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। ঠিক আছে, দেখো কি বলছে, স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা, এটা একটা তরল দ্রাবক, সেই তরল দ্রাবকে আমি কিছু গ্যাস ডিজলভ করেছি। ঠিক আছে, এবার তার দ্রাব্যতা কত হবে, কি পরিমাণ গ্যাস ডিজলভ হবে না, যে পরিমাণ প্রেসার, ঠিক আছে, ওই গ্যাসের ওপরে তুই একটা প্রেসার অ্যাপ্লাই করলি, তারপর কিছু সময় পরে প্রেসারটা একটা ইকুইলিব্রিয়াম অবস্থাতে আসবে। দেখ গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, তুই বাইরের ওপর গ্যাসের ওপর অ্যাপ্লাই করেছিস, যখন এইটা সমান হয়ে যাবে সেই চাপে যে দ্রবীভূত হবে সেইটা কি হবে, পুরো ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার দেখো মনে হচ্ছে এখনো আমাদের ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে, আমি মনে হচ্ছে ক্লিয়ার করতে পারছি না। আরেকবার ধরো আমি তোমাদের যদি বলি, ধরো এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, প্রথমে তরল ছিল, তাতে আমি কিছু পরিমাণ গ্যাস রেখে দিয়েছি। তাহলে গ্যাস কি করবে, তার নিজস্ব একটা টেন্ডেন্সি আছে, ব্রাউনিয়ান মোশন আছে, সে কোনো জায়গায় স্থির থাকবে না, সে ইভাপোরেট করে উড়ে যেতে থাকবে। যেই থাকলো তখন আমি কি করলাম, এই সিস্টেমের ওপর থেকে বাইরে থেকে একটা প্রেসার ক্রিয়েট করতে থাকছি। যেই প্রেসারটা কি হবে, যখনই ওই গ্যাসের চাপের সঙ্গে কি হবে, ব্যস্তানুপাতে চলে আসবে, মানে তার এ কি করছে, এদিকে একটা উড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, কিন্তু আমি বাইরে থেকে কি করছি, একটা প্রেসার অ্যাপ্লাই করছি, মানে এর ইটসেলফ টেন্ডেন্সি হচ্ছে উড়ে যাওয়া, এই সলিউশনের মধ্যে না থাকা, কিন্তু বাইরে থেকে যে প্রেসারটা অ্যাপ্লাই করছি সে কি করছে,
বল গ্যাসের উপর আমি অ্যাপ্লাই করছি, সে কি করবে, এদিকে ঠেলতে চাইবে। তাহলে কোনো একটা কন্ডিশন আসবে যেই কন্ডিশনে দেখ আমার যে বাইরে থেকে আমি প্রেসারটা অ্যাপ্লাই করছি আর গ্যাস যে নিজস্ব যে প্রেসার যে যখন বেরিয়ে যেতে চাইছে দুটো সমানে আসবে। ঠিক আছে, সেই প্রেসারটা যেই সমানে আসবে তার সঙ্গে কি হবে, ওই যে আমাদের সলিবিলিটিটা আছে, দ্রাব্যতাটা আছে, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, দেখো যদি আমি এই যে সলিবিলিটিটাকে তার দ্রাব্যতাকে মোল ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কি হবে, সাম্যাবস্থায় থাকা গ্যাসের প্রেসার পি সে কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ কি হবে, মোল ফ্র্যাকশন এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে আমাদের যদি প্রপোর্শনালিটি তুলতে হয় তাহলে কি আসবে, একটা কনস্ট্যান্ট দিতে হবে, যেই কনস্ট্যান্টকে আমরা বলবো KH ইন্টু এক্স, যেই KH কে বলা হয় হেনরির ধ্রুবক। তাহলে দেখো আরো একবার তোমাদের যদি আমি বলি, স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা, দেখো উষ্ণতা কি আছে, ফিক্সড রাখতে হবে। কেন ফিক্সড রাখতে হবে, যদি উষ্ণতা বাড়িয়ে দিই তাহলে এদের একটু আগেই বলেছি গ্যাসের কি হবে, কাইনেটিক এনার্জি বাড়বে, যেই কাইনেটিক এনার্জি বাড়লো সে আর সলিউশনের মধ্যে থাকতে চাইবে না। তাহলে তোমাকে আগে কি করতে হবে, সিস্টেমের টেম্পারেচারটাকে একটা ফিক্সড করে দিতে হবে। ঠিক আছে, নাহলে তখন সলিবিলিটির উপর দুটো ফ্যাক্টর কাজ করবে, চাপেরও একটা ফ্যাক্টর আসবে আর টেম্পারেচারও একটা ফ্যাক্টর আসবে, তখন আমরা আর দুটো দিয়ে কোনো সূত্র বের করতে পারবো না। ঠিক আছে, তাই জন্য আমরা কি করছি, আগে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট করে দিচ্ছি। তাহলে কি হয়ে গেল না, আমাদের সলিউশনের টেম্পারেচার কনস্ট্যান্ট। দেখো এবার কি বলেছে, এই যে দ্রাব্যতাটা, এই যে এই পরিমাণ লিকুইডে কি পরিমাণ সলিউট ডিজলভ করবে সেটা কিসের ওপর নির্ভর করবে, এই দ্রবণের ওপর তুই একটা কি করছিস, চাপ প্রয়োগ করছিস। সেই চাপটা কি হবে না, গ্যাসের যে গ্যাসের সঙ্গে যে চাপ তুই যে ছিপিয়ে আটকে দিচ্ছিস, গ্যাসের প্রেসার বাইরের প্রেসার সমান হয়ে গেছে, সাম্যাবস্থায় আসছে, ওই যে ইকুয়াল প্রেসার সেই প্রেসারের সঙ্গে কি হবে, ডিরেক্টলি প্রপোর্শন হবে। ঠিক আছে, দেখ এটাই বলেছে, স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সাথে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। এই যে দ্রবণ তার উপর দেখ আমি বাইরে থেকে একটা চাপ দিচ্ছি, যার ফলে আসছে, দ্রবীভূত হচ্ছে, আবার এর নিজস্ব চাপের জন্য বেরিয়ে যাবে, কিছু সময় পর কি দুটো চাপ ইকুয়াল হবে, তখন তারা কি সাম্যাবস্থায় আসবে। সেই সাম্যাবস্থায় কি হবে, বাইরে যা প্রেসার দিচ্ছি গ্যাসের যে প্রেসার দুটোই সমান, সেটাকেই আমি বলবো সাম্যাবস্থায় গ্যাসের প্রেসার। সেই যে প্রেসার, সেই প্রেসারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে সলিবিলিটি। দেখো এটা এইখানে এইভাবে দেখিয়েছে। ঠিক আছে, দেখো স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে দ্রবীভূত কোনো গ্যাসের মোল ভগ্নাংশকে, তাহলে আমরা গ্যাসের ক্ষেত্রে তার মোল ভগ্নাংশ দেখব, মোল ভগ্নাংশকেই আমরা তার দ্রাব্যতা হিসেবে প্রকাশ করব। তাহলে মোল ভগ্নাংশকে যদি দ্রাব্যতা হিসেবে প্রকাশ করিস তাহলে তুই কি বলবি, দেখ গ্যাসের চাপ পি সেটা কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য এক্স। তাহলে প্রপোর্শনাল তুলতে গেলে একটা কনস্ট্যান্ট দিতে হবে, সেই কনস্ট্যান্ট তাকে বলা হবে হেনরির ধ্রুবক, হেনরির ধ্রুবক বা হেনরির গ্যাস ধ্রুবকও বলা হয়। ঠিক আছে, কি বলা হয়, হেনরির ল কনস্ট্যান্ট বা হেনরির ধ্রুবক। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরো একটা জিনিস তোমাদের দেখাতে পারি, সেটা হলো গ্রাফ। কিরকম, ধরে নাও এই যে গ্রাফটা আমরা নিলাম, ধরে নাও এদিকটাকে আমরা বলছি প্রেসার আর এটাকে বলছি মোল ফ্র্যাকশন। তাহলে তার সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত, দেখো এটা কি, এটা যদি আমি ওয়াই ধরি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এক্স,
তাহলে y ইকুয়াল টু mx, তাহলে কি হবে স্ট্রেট লাইন স্টার্টিং ফ্রম দ্য অরিজিন, এরকম হবে। তাহলে স্লোপ কি হবে, স্লোপ হবে kh। তাহলে কোনো গ্যাসের দ্রাব্যতার সঙ্গে যদি আমরা চাপের গ্রাফ ড্র করি, সেই গ্রাফের যে স্লোপ বা নতি পাবো, নতি মানে কি, এই দেখো এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে ট্যান থিটা, তার ভ্যালুটাই কি হবে কে এক্স এর সঙ্গে সমান। এবার এই যে কে এক্স এর মানগুলো কিসের ওপরে নির্ভর করে, সেইগুলোই আমাদের দেখতে হবে। কিসের ওপর নির্ভর করে না, এই মানগুলো নির্ভর করে গ্যাস এবং তরল, মানে যে গ্যাস, যে সলিউড গ্যাস, যে দ্রাব হিসেবে যেই গ্যাস আছে তার প্রকৃতির ওপর নির্ভর করবে। আর কার উপর নির্ভর করবে না, উষ্ণতার উপরে নির্ভর করবে। যে দ্রাবক আছে মানে যে তরল আছে তার উপরে নির্ভর করবে। তাই জন্য দেখবে নেক্সট যে আমি পয়েন্টটা করেছি সেটা হলো কে এক্স। তাহলে কে এক্স কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথম কথা, প্রথম হলো যেটা, সেটা হলো দ্রাব গ্যাসের প্রকৃতি। দেখো এই গ্যাসের প্রকৃতি বলার আগে তোমাদের একটা কথা আগে বলি। তাহলে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, এবার যে কোনো কন্ডিশনে আমরা এটা বলতে পারি যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার আমরা কি জানি পি ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্স, যেখানে এক্স হচ্ছে মোল ফ্র্যাকশন, যেটাকেই আমি কি বলছি সলিবিলিটি। যেহেতু প্রেসারটা ফিক্সড, ধর চাপটা তুই ফিক্সড করে দিলি, চাপ ফিক্সড, তাহলে তুই এখান থেকে বলতে পারিস কে এইচ সে কি হবে বলতো, ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ, সরি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ সলিবিলিটি। যদি কি হয় এই যে প্রেসারটা কি হয় ফিক্সড করে দিস, তাহলে দেখ আমাদের প্রেসার ফিক্সড, সলিবিলিটি যার বেশি তার কি হবে অবশ্যই কেইজ এর ভ্যালুটা কম হবে। যার সলিবিলিটির ভ্যালুটা কম তার ক্ষেত্রে কেইজ এর ভ্যালুটা কি হবে বেশি হবে, তাই না? দেখ এটাই তোকে মনে রাখতে হবে, যেখানে সলিবিলিটির ভ্যালুটা বেশি মানে কি বলছে, ধর দ্রাব্যতা বেশি, দ্রাব্যতা যদি বেশি হয় তাহলে কেইচ ভ্যালু কি হবে কম হবে। যার ক্ষেত্রে দ্রাব্যতা কম, যার ক্ষেত্রে দ্রাব্যতা কম তার ক্ষেত্রে কেইচ ভ্যালু বেশি হবে, মানে কেইজের সঙ্গে সলিবিলিটির ইনভার্সলি প্রপোর্শনাল। এটা তোকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? চল এইবার কি বলেছে, আমি কি বললাম যে দ্রাব যে গ্যাস আছে তার প্রকৃতির ওপরে কেইজ এর ভ্যালুটা কিভাবে নির্ভর করে, এটুকু কিন্তু তোকে মনে রাখতে হবে। এটুকু না মনে রাখলে তুই পারবি না। আমরা কি জানি পি ইকুয়াল টু কেইজ ইন্টু এক্স। এবার কি বলছি, আমি পিটাকে ফিক্সড করে দিলাম। যদি আমার পি ফিক্স হয়ে যায় তাহলে কি হবে দেখ, তাহলে আমি লিখতে পারি কে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ এক্স। দেখ তাহলে কি দ্রাব্যতা যত বাড়বে কেইজ এর ভ্যালু তত কমবে। দেখ ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক তেমনি কেইজ এর ভ্যালু যত বাড়বে দ্রাব্যতা তত কমবে। মানে যেই সব গ্যাসের দ্রাব্যতা বেশি কোনো পার্টিকুলার সলভেন্টে, তাদের ক্ষেত্রে কেইজ এর ভ্যালুগুলো কি হবে, তাদের ক্ষেত্রে কেইজ এর ভ্যালুগুলো কম হবে। আর যাদের দ্রাব্যতাটা কম তাদের ক্ষেত্রে কি হবে, কেইজ এর ভ্যালুটা বেশি হবে। দেখো কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলি। আমি সলভেন্ট নিলাম, ধরো ঠিক আছে, আমি দ্রাবক নিলাম জল, ঠিক আছে। এইবার দ্রাবক কয়েকটা নিয়েছি, দেখো দ্রাবক কি নিলাম
ধরো আমি নিলাম কার্বন ডাই অক্সাইড, ধরো আমি নিলাম আরো কয়েকটা এক্সাম্পল বলো। কার্বন ডাই অক্সাইড নিলাম, অ্যামোনিয়া তো হবে না, দাঁড়াও বলছি। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড নিলাম, হিলিয়াম নিলাম, ঠিক আছে, গ্যাস নিলাম, আর কি নিলাম? আচ্ছা, কার্বন ডাই অক্সাইড নিলাম, হিলিয়াম নিলাম, আর একটা গ্যাস ধরো আচ্ছা CH Cl3 নিলাম, ক্লোরোফর্ম নিলাম। তাহলে এইবার যেটা বলছি, এইগুলোর মধ্যে কোনটার কেএইচ ভ্যালু সব থেকে বেশি? আমরা যে কোনো যখন সলিউশনের একদম প্রথম চ্যাপ্টার পড়েছিলাম, দেখবে তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে কেএইচ ভ্যালু, বা কেএইচ ভ্যালু বলিনি, যে একটা বলেছিলাম যে লাইক ডিজলভ লাইকস, মানে পোলার সাবস্টেন্সে কি করবে? পোলারে ডিজলভ করবে, নন পোলারে ডিজলভ করবে। মানে যে কোনো কিছুর যদি আমাকে ডিজলভ করতে হয় তাহলে কি হয় না, তাদের মধ্যে একটা স্ট্রং ইন্টারাকশন থাকতে হবে, তাহলেই ডিজলভ করবে। দেখো কার্বন ডাই অক্সাইড কি না, কার্বন ডাই অক্সাইড হচ্ছে নন পোলার। হিলিয়াম কি, হিলিয়ামও কি হচ্ছে, হিলিয়ামও আমার হচ্ছে নন পোলার। ঠিক আছে, হিলিয়াম তো নোবেল গ্যাস, তার মধ্যে পোলারিটির কোনো ব্যাপারই আসছে না। কিন্তু এই যে ক্লোরোফর্ম, সেটা কি আসছে না, পোলার। আবার জলও পোলার। তাহলে এটার কি হবে না, এটার ক্ষেত্রে দ্রাব্যতা সব থেকে বেশি হবে। কোনটা? ক্লোরোফর্ম। আর হিলিয়াম কি, ছোটখাটো সাইজ, সে কি করবে? তার কাইনেটিক এনার্জি সব থেকে বেশি হয়, ঠিক আছে, তার মধ্যে কোনো পোলারিটি নেই, কিচ্ছু নেই। তাহলে কি হবে? এটার দ্রাব্যতা, এর যে দ্রাব্যতা সব থেকে কম। তাহলে মাঝারিকে কার্বন ডাই অক্সাইড, দেখ কার্বন ডাই অক্সাইড কিন্তু তার মোটামুটি ভালো মাত্রায় ডিজলভ হয়। এটা কি নন পোলার, কিন্তু সাইজটা তুলনামূলকভাবে বড়। তাহলে এখানে কি আছে না, ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন আছে। তাহলে তুই দেখ এই তিনটে যে দ্রাবক আছে, কোনটা সব থেকে বেশি মাত্রায় ডিজলভ হবে? CaCl3। কোনটা সব থেকে কম হবে? হিলিয়াম। মাঝামাঝি কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যার সলিবিলিটি সব থেকে বেশি তার কেএইচ ভ্যালু কি হবে? সব থেকে কম। তাহলে কেএইচ অর্ডারটা কি হবে? ঠিক আছে, তখন তাহলে কেএইচ অর্ডার কি হবে? সব থেকে সলিবিলিটি কার কম? হিলিয়ামের। সব থেকে বেশি হবে। তারপর কার? কার্বন ডাই অক্সাইড। সলিবিলিটি কম, যার সলিবিলিটি কম তার বেশি কেএইচ, তাহলে বেশি হবে। আর সলিবিলিটি সব থেকে বেশি কার? CaCl3। তাহলে তার কেএইচ এর ভ্যালু কি হবে? সব থেকে, তার যে কেএইচ এর ভ্যালুটা হবে সেটা সব থেকে কম হবে। এরকম ভাবে আমাদের করতে হবে। 2 নম্বর অপশান, সিমিলারলি আমি ধর একটাই সলভেন্ট ইউজ করলাম, ধর হাইড্রোজেন। ঠিক আছে, কি নিলাম? হাইড্রোজেন নিলাম। এবার আমি কি বলছি, দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি। ঠিক আছে, তুই হাইড্রোজেনটা কিসে ডিজলভ করছিস না, হাইড্রোজেনটা জলে ডিজলভ করছিস। আবার হাইড্রোজেনটা কিসে করছিস? মিথেনে ডিজলভ করছিস। তাহলে আমরা কি জানি? হাইড্রোজেন একটা নন পোলার। যেহেতু হাইড্রোজেন নন পোলার, তাহলে সে নন পোলার সলভেন্টে বেশি মাত্রায় ডিজলভ করবে। কোনটা নন পোলার? CH4। এটা কি? নন পোলার। যেহেতু নন পোলার, দেখ নন পোলার মিলে গেছে, যেহেতু নন পোলার মিলে গেছে, তাহলে এক্ষেত্রে কি হবে? সলিবিলিটি
কি হবে, সলিবিলিটি হবে হায়ার। আর যদি সলিবিলিটি হায়ার হয় তার ক্ষেত্রে কেইচ কি হবে, লো ভ্যালু। অন্য পাশে যদি আমি সেই হাইড্রোজেনকে কোথায় ডিজলভ করি, জলে, যেটা কিনা পোলার, তাহলে পোলার সলভেন্টে নন পোলার ডিজলভ হতে চাইবে না, তাহলে আমি কি বলতে পারি, সলিবিলিটি হচ্ছে তোমার লেস। আর যদি সলিবিলিটি লেস হয় তাহলে কেইচ কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল, কেবি হবে, কেইচ হবে হাই, হায়ার ভ্যালু। তাহলে দেখো একই প্রশ্ন কিভাবে আসবে, যে ধরো টেম্পারেচার ফিক্সড করে দিলাম, প্রেসার ফিক্সড করে দিলাম, দ্রাব ফিক্সড করে দিলাম হাইড্রোজেন, কিন্তু কি করেছি আমি দুটো ক্ষেত্রে সলভেন্টটা চেঞ্জ করে দিয়েছি। একটা ক্ষেত্রে সলভেন্ট করেছি ওয়াটার, আরেকটা ক্ষেত্রে সলভেন্ট করেছি কি করলাম বলো, মিথেন। আমরা জানি হাইড্রোজেন সে কি করে, একটা নন পোলার সাবস্টেন্স, তাহলে সে নন পোলার সলভেন্টে বেশি মাত্রায় ডিজলভ করবে, মিথেনে বেশি মাত্রায় ডিজলভ করবে, তাহলে এক্ষেত্রে সলিবিলিটি হবে হায়ার। আর যদি সলিবিলিটি হায়ার হয় কেইচ হবে লো। আর অন্যদিকে জলে ডিজলভ করলাম হাইড্রোজেন, হাইড্রোজেন নন পোলার কিন্তু জল পোলার, যেহেতু জল পোলার তার কিন্তু হাইড্রোজেন নন পোলার, তার সলিবিলিটি কি হবে, লেস হবে। সলিবিলিটি লেস হলে কেইচ কি হবে, হায়ার হবে। বোঝা গেল। নাম্বার 3 নম্বর যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো টেম্পারেচার। কি, ধরো তুমি তোমার যে সলভেন্ট আছে সেটা হলো কার্বন ডাই অক্সাইড, কি আছে, সরি কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের সলিউট, সেটাকে তুমি একটা জলে ডিজলভ করলে, যেখানে জলের টেম্পারেচার হলো 100 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা জায়গায় জলে ডিজলভ করলে, জল তো একই, শুধু টেম্পারেচারের পার্থক্য, ধরো সেটা 25 ডিগ্রি সেলসিয়াস। এবার কথা হলো এটার কেইচ, ধরো সেটার কেইচ ভ্যালু হচ্ছে কেইচ 1, ধরো এটার কেইচ ভ্যালু হলো কেইচ 2, তাহলে এই দুটো ভ্যালু কি ইকুয়াল হবে, না আলাদা হবে। দেখো আমরা কি জানি যে সলিউট একই, সলভেন্ট একই, ঠিক আছে, কিন্তু টেম্পারেচার আলাদা। আমরা জানি কোনো গ্যাস যদি সলিউট হয় তাহলে টেম্পারেচার যত বাড়াবো তার সলিবিলিটি তত কমবে। কেন কি, টেম্পারেচার আমরা যত বাড়াবো গ্যাস যে মলিকিউলগুলো আছে তাদের কাইনেটিক এনার্জি বাড়বে, আর কাইনেটিক এনার্জি যত বাড়বে তারা আর ওই সিস্টেমের মধ্যে আবদ্ধ থাকতে পারবে না। তাহলে এক্ষেত্রে কি হবে, আমি কি করছি, টেম্পারেচার বেশি তার মানে সলিবিলিটি কম, বা দ্রাব্যতা কি হচ্ছে লেস কম্পেয়ার টু এটার, আর এর ক্ষেত্রে কি হচ্ছে সলিবিলিটি হায়ার। আর সলিবিলিটি যার ক্ষেত্রে লেস তার ক্ষেত্রে কেইচ কি হবে, হাই ভ্যালু। আর যার ক্ষেত্রে সলিবিলিটি হায়ার তার ক্ষেত্রে কেইচ লো ভ্যালু। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে KH1 যেটা গ্রেটার দেন KH2। এইভাবে টেম্পারেচারের ওপর কিন্তু KH ডিপেন্ড করে, যেটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে পারলে তোমরা, ধরো আমরা কি করলাম, তাহলে কেইচ ভ্যালুগুলো কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কেইচ ভ্যালুগুলো ডিপেন্ড করে প্রকৃতির ওপর। কার প্রকৃতি, ধরো আমাদের দ্রাবের প্রকৃতির ওপর। কীরকম, ধরো আমি দ্রাবটা নিলাম কোনো পোলার, আর দ্রাবকটা নিলাম, দুটো দ্রাব নিলাম, একটা পোলার আর একটা নন পোলার, আর যে দ্রাবকটা নিয়েছি সেটা হলো আমাদের পোলার। তাহলে যেটা পোলার দ্রাব ছিল, যে গ্যাসটা পোলার ছিল সেটা অধিক মাত্রায় দ্রবীভূত হবে, তাহলে তার সলিবিলিটি বেশি হবে, আর সলিবিলিটি বেশি হলে তার কেইচটা কম হবে। আর অন্যটার ক্ষেত্রে
পোলার ছিল আমাদের সলভেন্ট, কিন্তু আমাদের যে লিকুইডটা আছে সেটা কি আছে বলো, নন পোলার। তাহলে কি হবে, সরি আমাদের যে গ্যাস আছে সেটা হচ্ছে নন পোলার, তাহলে কি হবে সলিবিলিটি কমে যাবে, সলিবিলিটি কমলে কেএইচ ভ্যালু বাড়বে। সিমিলারলি আমি কি করেছি, দ্রাবটাকে ফিক্সড রেখে দ্রাবকগুলোকে চেঞ্জ করেছি, একই রকম ভাবে চেঞ্জ হবে। আর দ্রাব্যতা আর লাস্ট হচ্ছে টেম্পারেচার। আমরা জানি যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে সলিবিলিটি কি হবে, কমবে। দেখো এক্ষেত্রে 100 টেম্পারেচার বাড়িয়েছি, সলিবিলিটি কমেছে, আর সলিবিলিটি কমলে কেএইচ ভ্যালু বাড়বে। তাহলে যদি আমি দ্রাব এবং দ্রাবককে ধ্রুবক রাখি, প্রেসারকে ধ্রুবক রাখি, কিন্তু টেম্পারেচার বাড়াচ্ছি, তখন কি হবে, তখন যে কেইজের ভ্যালুগুলো আছে সেইগুলো চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, যত টেম্পারেচার বাড়াবো কেইজের ভ্যালুগুলো তত বাড়বে। নেক্সট, আচ্ছা কে এই যেটা তোমাদের বললাম এর ইউনিট কি হবে বলো তো, ইউনিট কে এইচের ইউনিট এর একক কি হবে, একক। দেখো আমরা কি জানি, পি ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্স। এক্স এর কোনো ইউনিট আছে কি, নেই। তাহলে আমরা দেখো প্রেসারের একক কি, এটিএম, তাহলে কে এইচ এর একক কি হবে, এটিএম। ঠিক আছে, এইভাবে আমরা করব। নেক্সট, এই সূত্রগুলো কার ক্ষেত্রে প্রযোজ্য, এই যে হেনরির সূত্র আমরা পড়লাম, সেই হেনরির সূত্র কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কি বলেছে না, তরল দ্রাবকে যদি অধিক মাত্রায় দ্রবীভূত হয়, মানে যেগুলো খুব বেশি পরিমাণে, তারা নিজেদের মধ্যে ধর অ্যামোনিয়াকে তুই জলে ডিজলভ করছিস, প্রচন্ড মাত্রায় দ্রবীভূত হয়, যেই কন্ডিশন থাক, তাহলে সেটা কিন্তু আর অ্যাপ্লিকেবল হবে না। 2 নম্বর কি আছে, যারা জলের সঙ্গে জলে গিয়ে ডিসোসিয়েট হয়ে যায়, যেমন ধর তুই HCl গ্যাস দিলি, সে জলে গিয়ে কি হবে H প্লাস Cl মাইনাসে ডিসোসিয়েট করে যাবে, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু এই সূত্র প্রযোজ্য নয়। আর কি বলেছে, গ্যাস যদি বিক্রিয়া করে জলের সঙ্গে তাহলেও হবে না। আর কি হবে, গ্যাসের চাপ যদি খুব বেশি হয় আর উষ্ণতা খুব কম হয়, তাহলে কি হবে, সলিবিলিটি খুব বেশি হয়ে যাবে, তখনও কিন্তু এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, হেনরির সূত্রের অ্যাপ্লিকেশন আমরা পড়ব। তারপর আছে হেনরির সূত্রের অ্যাপ্লিকেশন। আমরা জানি হেনরির সূত্র কখন অ্যাপ্লাই করে, ধর কিছু কন্ডিশন, তুই ধর কোকাকোলার বোতলটা খুলে দিলি, তাহলে কি প্রেসার কমিয়ে দিলি, তাহলে সবগুলো বেরিয়ে যায়, এটা একটা অ্যাপ্লিকেশন বলতে পারিস। আমরা যত উপরের দিকে উঠি, ঠিক আছে, কি হয়, যত উপরে উঠি, অধিক উচ্চতায় আমরা যাই, তখন কি হয়, আমাদের যে রক্ত আছে, রক্ত কি হয়, চাপটা কমে যাচ্ছে। চাপ যদি কমে যায়, আমাদের যে রক্ত, সেই রক্তে কি হয়, সেই রক্তে যে অক্সিজেন ডিজলভ করে আছে, সেই তার সলিবিলিটি কমবে। যদি অক্সিজেনের সলিবিলিটি কমে, তখন কি হবে, আমাদের মাথা চক্কর হবে, এই সবগুলো হবে। আরও কিছু অ্যাপ্লিকেশন আছে, তোমরা দেখে নিও। চলো নেক্সট, কিছু হেনরির সূত্র সম্পর্কিত আমরা কিছু কোশ্চেন আমরা পড়ব। দেখো প্রথম প্রশ্ন কি আছে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন হেনরির ল কনস্ট্যান্ট অ্যান্ড দ্য সলিবিলিটি অফ দ্য গ্যাস। ঠিক আছে, মানে এই যে একটু আগে বললাম, সলিবিলিটি যত বাড়বে তত কি হবে, আমাদের কেএইচ ভ্যালু তত কমবে, ইনভার্সলি প্রপোর্শনাল। প্রথম কি আছে, হায়ার ভ্যালু অফ দ্য কেএইচ ইন্ডিকেটস দ্য হায়ার সলিবিলিটি, একদম ভুল, এটা কখনোই নয়। 2 নম্বর, লোয়ার কেএইচ ভ্যালু ইন্ডিকেটস হায়ার সলিবিলিটি, ভেরি গুড, দিস ইজ দ্য আনসার। 3 নম্বরটা তবুও একবার দেখি, গ্যাসের সলিবিলিটির উপর ডিপেন্ড করে না, না ডিপেন্ড করে। 4 হচ্ছে নো ডিরেক্ট রিলেশনশিপ, অপশন হবে সি, অপশন বি সরি, কি হবে, লোয়ার কেএইচ যার তার ক্ষেত্রে সলিবিলিটি বেশি। কারণ আমরা আবারও যদি তোমাকে বলি, পি সেটা কি হবে কেএইচ ইন্টু এক্স, তাহলে আমি কি হচ্ছে, এই যে কেএইচ এর ভ্যালু, দেখো সলিবিলিটি কি, প্রেসারটা ফিক্স করে দেয়, তাহলে সলিবিলিটি তার সঙ্গে কি হবে, কেএইচ এর ভ্যালু ইনভার্স, তাহলে কেএইচ এর ভ্যালু যত বাড়বে সলিবিলিটি তত কমবে, কেএইচ এর ভ্যালু যদি কমে তাহলে সলিবিলিটি বাড়বে, এই তো।
নেক্সট, হোয়াট ইজ দ্য ফলোয়িং গ্যাস ইজ এক্সপেক্টেড টু বি মোর সলেবল। এবার দেখো চারটের ক্ষেত্রে আমি কেইজ এর ভ্যালু দিয়ে দিয়েছি। এইবার বলেছে কোনটা সব থেকে বেশি মাত্রায় সলেবল। কি বলেছে? কেইজ নাইট্রোজেন দেওয়া আছে, কেইজ নাইট্রোজেন 10 টু দি পাওয়ার 7, এটা কত 10 টু দি পাওয়ার 7, এটা কত 10 টু দি পাওয়ার 7। দেখো এই ক্ষেত্রে দেখো 10 টু দি পাওয়ার 5। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কেইজ এর ভ্যালুটা কি? এর ক্ষেত্রে কেইজ এর ভ্যালুটা সব থেকে লো। তাহলে কেইজ এর ভ্যালু যদি লো হয় সলিবিলিটি কি হবে বলো? সলিবিলিটি হাই হবে। তাহলে সব থেকে বেশি মাত্রায় কোনটা ডিজলভ করবে? আমাদের হাইড্রোজেন। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি। নেক্সট, বলেছে পার্সিয়াল প্রেসার অফ দ্য গ্যাস ওভার দ্য লিকুইড ইজ ডাবলেট। তাহলে হোয়াট হ্যাপেন্স ইন দ্য সলিবিলিটি অফ দ্য গ্যাস? পার্সিয়াল প্রেসারকে কি করেছে? ডাবল করে দিয়েছে। তাহলে কি হবে? আমরা কি জানি পার্সিয়াল প্রেসারের সঙ্গে কিভাবে ইনভার্স? ডিরেক্টলি প্রপোর্শনাল। তো তাহলে P1 বাই P2 আমরা লিখতে পারি x1 বাই x2। তাহলে দেখ এটাকে আমি দ্বিগুণ করে দিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে দেখ দেখ P1টা P1 রেখে দে, দ্বিতীয়টা 2P1 করে দিয়েছিস, দ্বিগুণ করে দিয়েছিস। তাহলে x1 কি হয়ে যাবে? বাই x2 দ্বিগুণ হয়ে যাচ্ছে না? তাহলে কি হবে? বিকাম ডাবলস। নেক্সট, লাস্ট কোশ্চেন বলেছে হুইচ স্টেটমেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? নাম্বার 1, solubility of the gas in a liquid decrease with increasing pressure। না, প্রেসার যত বাড়াবো ডিরেক্টলি প্রপোর্শনাল, তো সলিবিলিটি তত বাড়বে। তাহলে এটা ভুল আছে। দ্বিতীয় বলেছে solubility of the gas of a gas in a liquid is independent of pressure। না, দুটো কখনোই নয়, একদম ভুল, এ দুটো কখনোই হতে পারে না। 3 নম্বর কি বলেছে? solubility of a gas in a liquid increase with increasing the pressure। একদম, যতই প্রেসার বাড়াবো তত কি হবে? সলিবিলিটি ততই বাড়বে। এটাই তো বলেছে হেনরির সূত্র। কারেক্ট। সলিবিলিটি অফ দ্য গ্যাস ইজ অনলি এফেক্টেড বাই টেম্পারেচার। না, শুধুমাত্র টেম্পারেচারের উপর যে এফেক্ট করে তা কিন্তু নয়, আরও কিসের উপর এফেক্ট করে? প্রেসারের উপর এফেক্ট করে, তাদের দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, এইভাবে আমরা তাহলে হেনরির সূত্র অবধি আজ অবধি পড়লাম। আমাদের হেনরির সূত্র, তারপরে আরও কিছু রিলেটেড কোশ্চেন আমরা পড়লাম। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে নিচে লিখে রাখো। যদি কোনো জায়গা স্পেসিফিক তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি এই প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে এই প্রথম এটা তোমাদের সাথে আমিও শিখছি, তোমাদের শিখছি। ঠিক আছে, তো আমার ভুল ত্রুটি তো হবেই, আস্তে আস্তে ভুল হবে, আমার হয়তো পড়ানোর টেকনিকে অনেক ঘাটতি থাকবে, কিন্তু আমার প্রচেষ্টাতে কোনো ঘাটতি নেই, আমার পরিশ্রমে কোনো ঘাটতি থাকবে না। আমি 100% চেষ্টা করে যাব তোমাদের সাথে থাকার। তো আমি চেষ্টা করব তোমরাও আমাকে সেইভাবে হেল্প করো। কমেন্টে লেখো যে স্যার এই জায়গাটা একটু বুঝতে পারলাম না, তাহলে আমি পরের দিনের ক্লাসে কিন্তু তোমাদের বুঝিয়ে দেব। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখি তাহলে।